60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ চলছে পুরোদমে। পিলারের ওপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। রাজধানীতে কাঁচা বাজার যেন বিস্ফোরা। রাস্তা ফুটপাত দখল করেই গড়ে উঠেছে বেশিরভাগ। নেই পণ্য ওঠানামার নির্দিষ্ট স্থান, প্রায় বন্ধ থাকে চলাচলের রাস্তা। এবং অবশেষে কমছে তরঙ্গের দাম। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই 5G নিলামে সুবিধা পাবে মোবাইল অপারেটরগুলো। স্বল্প মূল্যে সেবা পাবেন গ্রাহকরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। 60,000 টাকায় এসি কেনা হয়েছে 4,88,000 টাকায়। আবার 9 লাখ টাকার সোলার প্যানেল কিনেছে 41 লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এসবই ঘটেছে ডাক বিভাগের আলোচিত সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে 9-6 হয়েছে 365 কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদাত রহমতুল্লাহ। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত। দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে 2018 সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারা দেশে 365 কোটি টাকা ব্যয় 14টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য 30 ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি দেখানো হয়। 60,000 টাকার এসি 4,88,000 টাকা, 53 লাখ টাকার জেনারেটর 74 লাখ টাকা, 22 লাখ টাকার ফর্কলিফট 50 লাখ টাকা, 9 লাখ টাকার সোলার প্যানেল 41 লাখ টাকা, 5,000 টাকার পজ মেশিন 35,000 টাকা দেখানো হয়েছে। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পস প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড লেবেল প্রিন্টার করে থাকি। পস প্রিন্টার প্রাইস হলো 5,800 টাকা। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন 17,000 পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। এমনকি দফায় দফায় ফোনে যোগাযোগ করেও কারো সাড়া মেলেনি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ। হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটায় কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে তো আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আমরা সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংশ্লিষ্টরা মনে করেন ডাক বিভাগ আধুনিকতার নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্প কিছু কর্মকর্তা বানিয়েছে লোপাটের হাতিয়ার। ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এ উড়াল পথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে 9.5 কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে। এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার। এর মধ্যে নদীতে থাকছে 6.15 কিলোমিটার, আরও 3 কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে।
জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য ১৬৭০ মিটার আর মাওয়া প্রান্তে ১৫৭৮ মিটার। সেতুতে গাড়ি চলবে ৪ লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ প্রায় শতভাগ শেষের দিকে। ২০১৬ সালে শুরু করা এই কাজ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট ২০২১-এর জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য ৪৪টি আর জাজিরা প্রান্তে ৪৭টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও। ২০২১ সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে কমছে তরঙ্গের দাম। মুঠোফোন সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিটিআরসি বলছে চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা পেলেই 5G নিলামে অপেক্ষাকৃত কম দামে তরঙ্গ কিনতে পারবেন মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপারেটররা বলছে এতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেবা দিতেও আর কোনো বাধা থাকবে না। শুভ খানের রিপোর্ট। বর্তমানে ৩৭ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় ৮ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২২ লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় ১৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আরেক অপারেটর রবি। যেখানে মালয়েশিয়া ও জার্মানিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা ২ লাখের মধ্যে। তরঙ্গ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। ফোন কল ড্রপও হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট কানেকশন অনেক স্লো হচ্ছে। স্লো স্পিডের কারণে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। বাড়তি দামের কারণে তরঙ্গ কেনায় আগ্রহী হচ্ছে না মুঠোফোন অপারেটররা। ২০১৮ সালে সবশেষ নিলামে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম যথাক্রমে ১৮০ কোটি টাকা এবং ২৩২ কোটি টাকা নির্ধারণ করে বিটিআরসি। এখানেই আপত্তি অপারেটরদের। ইউকেতে কিন্তু অ্যারাউন্ড $11 মিলিয়ন পার মেগাহার্টজ হয়েছিল তাদের স্পেকট্রাম অকশন প্রাইস। আমাদের এখানে ২৮ থেকে $31 মিলিয়ন পার মেগাহার্টজ। মুঠোফোন অপারেটররা না কেনায় বর্তমানে বিটিআরসির কাছে সব মিলিয়ে প্রায় ২২৫ মেগাহার্টজ তরঙ্গ অবিকৃত রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থায় তরঙ্গের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দাম তো আসলে বেশি, অনেক টাকা, প্রায় হাজার হাজার কোটি টাকা। আমরা এখন চেষ্টা করছি যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আমরা বেস প্রাইসটাও কমাই দেব। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি মুঠোফোন অপারেটরদের। বেস প্রাইসটা যদি রেশনাল রাখা হয় তাহলে সব মোবাইল অপারেটররা আরো বেশি স্পেকট্রাম কিনতে পারবে। বর্তমানে ৪ মুঠোফোন অপারেটর ১২৯ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে ১৬ কোটি ৮১ লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারি চিনি কলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে মিলগেটে বিক্ষোভ করছেন শ্রমিক ও আখ চাষিরা। এই মুহূর্তে রংপুরের শ্যামপুর সুগার মিলের সামনে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রতন। জুবায়ের, আসলে বেশ কিছুদিন থেকেই এই সারা দেশের যে আখ চিনি শিল্প কর্পোরেশনের যে সুগার মিলগুলো রয়েছে, শ্যামপুর সহ সারা দেশের এই সব মিলে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই আন্দোলন চলে আসছে। তারা বলছে যে আসলে এই মিলগুলো বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, যার কারণে কিন্তু এই চক্রান্ত বন্ধের জন্য দীর্ঘদিন থেকে তাদের আন্দোলন সংগ্রাম চলে আসছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে রংপুর অঞ্চল সহ শ্যামপুর সহ ৬টি সারা দেশের চিনি কলে আখ মারাই এবছরের যে আখ মারাইয়ের সিদ্ধান্ত, সেটি কিন্তু এই সিদ্ধান্ত এবছরের জন্য স্থগিত করার পর থেকেই এইসব মিলে কর্মরত যেসব শ্রমিক, কর্মচারী এবং আখ চাষি আছে তারা কিন্তু ধরে নিয়েছে যে আসলে এই মিলগুলো বন্ধ হয়েছে এবং এই চক্রান্ত বন্ধ করে মিলগুলোকে রক্ষার দাবি থেকেই কিন্তু এই আন্দোলনগুলো চলে আসছে। গতকালও আমরা দেখেছি যে আসলে এই আন্দোলনের সঙ্গে কিন্তু বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর মানুষ গতকাল এখানে একটি এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি হয়েছে। আজ আমরা দেখছি মিল গেটে এই মিলের যে
শ্রমিক কর্মচারীরা আছে তারা কিন্তু সকাল থেকেই তারা শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু তাদের আন্দোলন কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে। তারা তাদের দাবি যে আসলে এই যে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি বাতিল করে যেন এই মিলগুলোকে চালু করে রাখা হয় এবং এখানে কর্মরত যে হাজার হাজার শ্রমিক কর্মচারী আছে তারা আসলে তাদের বেকারত্বের জীবন মেনে নিতে চায় না। একই সাথে দেশের এই শিল্প রক্ষার দাবিতেও তাদের এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো জুবায়ের, এই ছিল আমার কাছে সবশেষ। চিনিকলে আখ মাড়াই বন্ধের পর রংপুর থেকে রতন সরকার জানাচ্ছিলেন আখ চাষি ও মিলের শ্রমিকদের বিক্ষোভের খবরাখবর। বছরের পর বছর অব্যবস্থাপনাতেই আটকে আছে রাজধানীর বাজারগুলো, এখনও গড়ে ওঠেনি পণ্য ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান। তাই তো রাতের বেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকের মালামাল নামানো হয় রাস্তা বন্ধ করে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাতের ঢাকার এই ব্যস্ততা দিনের ঢাকাকে সেবা দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক থেকে নামছে ছাগল, মাছ, মুরগি, সবজি সহ নগর জীবনে দরকারি নানা পণ্য, যা পূরণ করবে রাজধানীবাসীর দিনভরের চাহিদা। যদিও মহামারীকালে পুষ্টির যোগানদাতাদের কোনো নজরই নেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়। কারণ বাজার থেকে এই মাল যাবো যাত্রাবাড়ি, আমরা এই কাজ করি, লিভারি কাজ করি, ভিতরে জাম দেখে রাস্তায় উঠাইতেছে। রাত 11টা থেকে 7টা পর্যন্ত সকাল, দিনে ঘুমাই। রাস্তাগুলো আমরা মাল যখন লামাই আধা ঘন্টার যে সাফা হয়ে যায়, শরীর ভিজা দেন, পুরা শরীর ভিজা রয়েছে, তখন মাছ রাখবো এইভাবে। এসব শ্রমিকরা রোজ রাতেই এমন কর্মব্যস্ত হয়ে ওঠেন। ট্রাক থেকে তড়িৎ গতিতে পণ্য নামাতে হয় তাদের, কারণ কয়েকশো বছরের পুরনো এই শহরে এখনো গড়ে তোলা সম্ভব হয়নি পণ্য ওঠানো ও নামানোর পরিকল্পিত কোনো ব্যবস্থা। তাই তো ভরসা রাতের ফাঁকা রাস্তা। মাছ নামালে তো গাড়ি তো লাগবেই, এখানে তো রাস্তা, যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে সুবিধা হতো। ফাঁকা মাঠের মধ্যে বা একটা আলাদা স্থান হলে এটা তো সুবিধা, সকলের জন্য সুবিধা। ঘুমন্ত নগরীতে একদম যে ঝুট ঝামেলা ছাড়াই কাজ শেষ করা যাচ্ছে, ঠিক তাও না। এখন রাস্তাঘাট সিঙ্গেল হয়েছে না, যানজট তো হবে। এই জায়গাটা অনেক জাম হয়ে জায়গা এই আরোদের কারণে। সমস্যা তো হচ্ছে, দেখতেছেন তো, কাঁচা বাজার টাজার ঢোকে, দিনে কম হয় আর রাতেই চাপ বেশি হয় গাড়ি। বাজার ব্যবস্থাপনার এই অসঙ্গতির কারণে 24 ঘন্টায় একবারই রাজধানীতে পণ্য সরবরাহ করা সম্ভব হয়। নগর সভ্যতায় পণ্য ওঠানামা করার জন্য সুনির্দিষ্ট স্থান বা সুব্যবস্থা কতটা যে জরুরি তা বোঝা যায় এসব জায়গায় দাঁড়ালে। যেখানে একদিকে নাগরিক জীবনের গতি বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে মেগা মেগা সব প্রকল্প, ঠিক তারই পাশে গতি রোধ করে পূরণ করা হচ্ছে নিত্যদিনের নাগরিক চাহিদা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে বড়দিন সামনে রেখে উৎসবমুখর জার্মানি সহ পুরো ইউরোপ। যদিও দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে প্রায় প্রতিদিনই 400-র বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার শনাক্ত হচ্ছেন। বড়দিনের প্রস্তুতির মধ্যে জার্মানির সাধারণ নাগরিকদের শঙ্কার কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি সহ পুরো ইউরোপে চলছে বড়দিন উদযাপন এবং ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি। তাই তো শহরগুলো সেজে উঠছে মন জোড়ানো রঙিন আলোয়। কিন্তু সব আয়োজনে ছায়া ফেলে যাচ্ছে কোভিড-19 সংক্রমণে প্রাণহানির শঙ্কা। আমি মনে করি বড়দিন উদযাপনকে কেন্দ্র করে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বাড়বে, কারণ অনেকেই ঘরের বাইরে যাবে, কেনাকাটা করবে। ভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে নিয়মকানুন মানতেই হবে। কেনাকাটা করতে আসা অনেকেই দায়িত্বশীল মনে হলো না। প্রচুর মানুষ রাস্তায়, অনেকে আবার মাস্ক পরেনি। আমি তাদের এড়িয়ে চলতে চেষ্টা করেছি, কি আর করা বলুন। এদিকে ডিসেম্বর মাসেই প্রত্যাশিত করোনার টিকা কার্যক্রম শুরু হলেও এত অল্প সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় এনে ঝুঁকিহীন বড়দিন উদযাপন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। ডিসেম্বরের আগেই টিকা দেয়া হয়ে গেলে ভালো হতো, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথেই তো আর করোনা কমবে না। সুতরাং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিসমাস উদযাপনের কোনো বিকল্প দেখছি না আমি। করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও বড়দিন এবং নতুন বছরকে বরণের আয়োজনে দেশটির অর্থনীতির পালে সুবাতাসকে শুভ লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব এবং নতুন বছরকে বরণ উপলক্ষে জার্মানি সহ পুরো ইউরোপ সেজেছে রঙিন আলোতে। একই সাথে করোনাও কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন প্রদীপ, যে প্রদীপের আলো হয়তো পড়বে না কিংবা জ্বলবে না এই জনপদে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সোয়ারিঘাট এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব।
জুবাইর, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে, যেটি সোয়ারিঘাট যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজারের পশ্চিম দিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে। তো বেশ কিছু অবৈধ স্থাপনা ইতিমধ্যেই উচ্ছেদ করেছে বিআরডব্লিউটি। আপনি দেখছেন যে আমার সামনে যে চারতলা, মূলত টিনের স্থাপনা কিন্তু অনেক উঁচু চারতলার এই স্থাপনাটি, সেটি এখন বিআরডব্লিউটি উচ্ছেদ করছে। এটি মূলত যে বেড়িবাঁধে রয়েছে সেই বেড়িবাঁধের উত্তর পাশে যে নদীর তীরের জায়গা ছিল সেই জায়গাগুলো দখল করেই মূলত দীর্ঘ জায়গা জুড়ে, একদম বলা যায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এমন স্থাপনা রয়েছে এবং এই স্থাপনাগুলো সবই বিআরডব্লিউটি ধীরে ধীরে উচ্ছেদ করবে। আমি যদি একটু বড় করে দেখাই, পিছনের যে বড় বিল্ডিংটি দেখছেন, এই যে বিল্ডিংটি এখন আপনি দেখছেন, এই বিল্ডিংটিও কিন্তু নদীর তীর অর্থাৎ বুড়িগঙ্গার তীর দখল করে করা হয়েছে, সেটিও বিআরডব্লিউটির উচ্ছেদ করবার কথা রয়েছে। যদিও ডান পাশের যে আরেকটি আপনি ভবন দেখছেন, তিনতলা ভবন, যেটি গোলাপি এবং নীল কালারের, এটি কিন্তু বিআরডব্লিউটি উচ্ছেদ করেনি। তারা বলছে যে এই ভবনটি যাতে উচ্ছেদ করা না হয়, আদালত থেকে তেমন একটি আদেশ এই ভবনের মালিক নিয়ে এসছেন। এটি নিয়ে কিন্তু যেসব ভবন আমার উচ্ছেদ করা হচ্ছে সেসব ভবনের মালিকরা কিন্তু কিছুটা হলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা বলছেন যে একটা উচ্ছেদ করছে, একটি করছে না, এটি কেন হবে? তো এমনটি কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমি আপনাকে বলতে চাই, এই যে এখন যে আপনি উচ্ছেদগুলো দেখছেন, তিনতলা চারতলা টিনের যে স্থাপনাগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম বাম পাশে দীর্ঘ এরিয়া জুড়ে কিন্তু আমাদের স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু সবই উচ্ছেদ করা হবে। এবং এর কিছু দূর সামনে গিয়ে এখানে আরেকটি তেলের পাম্প রয়েছে, বিআরডব্লিউটি আমাদেরকে জানিয়েছে, সেটিও এখানকার স্থানীয় সংসদ সদস্য তার মালিকানাধীন মদিনা গ্রুপের মদিনা ফুয়েল ফিলিং স্টেশন, সেটিও নদীর তীরের জায়গা দখল করে করা হয়েছে এমন অভিযোগ কিন্তু বিআরডব্লিউটি করছে। এখন দেখা যাক সেখানে গিয়ে সেটি কখন উচ্ছেদ করে কিংবা আদৌ করে কিনা, বা সেখানেও আদালতের কোনো নিষেধাজ্ঞা বা কোনো অর্ডার রয়েছে কিনা, সেটি আমরা সেখানে যাবার পর বুঝতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে এবং এমন কিন্তু পুরো বেড়িবাঁধ জুড়েই, বেড়িবাঁধটির আপনি জানেন যে বাম পাশে হলো অর্থাৎ দক্ষিণ পাশে হলো বুড়িগঙ্গা নদী এবং উত্তর পাশে হলো এমনই স্থাপনা যেগুলো নদীর জায়গা, এবং এরপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জায়গাও রয়েছে। তো সেগুলো পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ করবে কিনা সে বিষয়ে বিআরডব্লিউটি বলেছে পানি উন্নয়ন বোর্ড যদি সেসব উচ্ছেদ করতে চায় তাহলে কিন্তু তারাও তাদেরকে সহযোগিতা করবে, এমনটি কিন্তু বিআরডব্লিউটি আমাদেরকে জানিয়েছে। সেই সিদ্ধান্ত পানি উন্নয়ন বোর্ডকেই নিতে হবে। তো এখন এই উচ্ছেদটি চলছে, বিআরডব্লিউটি এই উচ্ছেদটি করতে করতে আরো সামনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে যাবে, সেখানে গিয়ে উচ্ছেদটি কত দূর চলে কিংবা আমি যদি আপনাকে দেখাতে চাই, ঠিক এই যে টিনের স্থাপনাগুলো রয়েছে, এই স্থাপনাগুলো শেষ হলে ডান দিকে গিয়ে কিন্তু বেশ কিছু ভবন রয়েছে, অর্থাৎ পাকা স্থাপনা যেগুলো আপনার দালান কোঠা বলা হয়, সেগুলো কিন্তু এদিকে রয়েছে। সেগুলো উচ্ছেদ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয় কিনা সেটাও কিন্তু একটি সংশয় রয়েছে। যদিও এখানে উচ্ছেদ যাতে কোনো ধরনের সমস্যা না হয়, বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে। তো সব দিক মিলিয়ে উচ্ছেদটি চলছে, নিশ্চয়ই উচ্ছেদটি আরও বেশ কিছু সময় চলবে। আমরা পরবর্তী সংবাদে আমরা আবার আপনাকে উচ্ছেদের খবর জানাবো। আমার এখন পর্যন্ত এই ছিল সবশেষ। দুবাই সোয়ারিঘাট থেকে সহকর্মী মাহমুদ রাকিব জানাচ্ছিলেন বিআরডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। শিল্পের দরকারি পণ্য কিনতে ধোলাইখাল গেলে গুনতে হয় কর, আর আমদানি করলে ফ্রি। আবার এসএমই খাতের জন্য বরাদ্দ করা ঋণের ৯৬% পাচ্ছেন পুরুষ উদ্যোক্তারা, নারীদের হাতে যাচ্ছে মাত্র ৪%। এমনই নীতি সংকট আর ব্যাংক ঋণ জটিলতায় মাঠে মারা যাচ্ছে বহু দেশীয় উদ্যোগ। রোববার ইআরএফ এসএমই ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। এ সময় করোনাকালীন প্রণোদনা ঋণ বিতরণের সময় আরও ৬ মাস বাড়ানোর আহ্বান জানান অর্থনীতিবিদরা। দেখুন আমার তৈরি রিপোর্ট। রাষ্ট্রীয় প্রণোদনার বাইরে নিজের শ্রমশক্তির উপর টিকে থাকা অর্থনীতির বড় উদাহরণ বাংলাদেশ, যেখানে ছোটখাটো এক একটি উদ্যোগকে এক সুতোয় গেঁথে একটি খাত হিসেবে দাঁড়িয়ে আছে এসএমই। কিন্তু ঠিক সেই অর্থে সম্ভাবনা কিংবা সুযোগ কোনোটাই পুরোপুরি কাজে লাগাতে পারছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা।
গবেষকরা বলছেন গত 4টি অর্থ বছরে এসএমই খাতে অনুমোদিত মোট ঋণ প্রায় 6,000 কোটি টাকার মধ্যে পুরুষ উদ্যোক্তারাই পেয়েছেন 5,742 কোটি টাকা। শতাংশের হিসেবে মাত্র 4 ভাগ অর্থাৎ 205 কোটি টাকা দেয়া হয়েছে নারী উদ্যোক্তাদের। এসএমই ফাউন্ডেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে উঠে আসে এমনই পর্যবেক্ষণ। অথচ অর্থনীতির স্বার্থেই এসএমইকে আলাদা কোনো খাত বলতেই নারাজ অর্থনীতিবিদরা। আমরা কোনোভাবেই এই অজুহাতগুলো মানতে পারি না যে ব্যাংকগুলোর প্রপার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নেই এসএমইগুলোর জন্য, এবং যেটুকু এসএমই ঋণ দেওয়া হয়েছে এই 20,000 কোটি টাকা সেটারই আসলে এখন পর্যন্ত 40% দিতে পারেনি। শুরুতে একদম একটা কম্পিটিশনে পড়তে পারা যাবে না। আমাদেরকে আসলে সাপ্লাই চেইনে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের থাকা উচিত যে এসএমইর জায়গায়। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি জানালেন দেশীয় উৎস থেকে পণ্য ক্রয়ে অনীহার নেপথ্যের কাহিনী। আর এসএমই ফাউন্ডেশন তুলে ধরল উদ্যোক্তাদের অর্থায়নে হরেক রকম জটিলতা। আমি যদি প্লাস্টিকের কাভারটা আজকে বানাই, আমি যদি ওদের থেকে সোর্স করতে চাই, আমার কিন্তু ট্যাক্স পে করে সোর্স করতে লাগবে, ভ্যাট পে করে জিনিসটা ওদের থেকে নিতে লাগে। কিন্তু আমি একই প্লাস্টিকের কাভার যদি বাইরে থেকে নিয়ে আসি, আমার কোনো ট্যাক্স নেই। আমাদের ব্যাংকিং কাঠামোর যে কাঠামো এবং ব্যাংকারদের যে আচরণ বিধি, তার মধ্যে দিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের কাছে তাদের যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সীমাবদ্ধতা আছে। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে এসএমই খাতে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের ইআরএফ সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, এসএমই ফাউন্ডেশন সভাপতি শফিকুল ইসলাম সহ সেমিনারে অংশগ্রহণকারীরা। এই উদ্যোক্তারা কি কোন ধরনের সমস্যা ফেস করছে? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং স্টার্ট আপের মতো ব্যবসায়িক উদ্যোগের ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে এফবিসিসিআই টেক্সি নামে একটি প্রযুক্তি কেন্দ্র চালু করেছে এফবিসিসিআই। গতকাল ফেডারেশন ভবনে নতুন এ উদ্যোগ উদ্বোধন করা হয়। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, করোনাকালে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকে পড়ছে সারা বিশ্ব। বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তি নির্ভর কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। নতুন এ প্ল্যাটফর্ম সারা দেশের উদ্যোক্তাদের সহায়তা করবে বলে জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আমাদের লক্ষ্য নেক্সট 5 বছরের $5 বিলিয়ন বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এইসব ক্ষেত্রে আনা, এবং ডিপ স্কিলের ক্ষেত্রে ছোট ছোট মডিউলার স্কিলস 140 ঘন্টার, এগুলোর মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে ট্রেন করা, যেন তারা যদি ওই 140 ঘন্টার মডিউলার প্রোগ্রামের পরে মনে করে যে সে আরও অ্যাডিশনাল স্কিল সেটস করবে, তাহলে পরবর্তী 140 করে সে নিতে পারবে। এইভাবে করে সে বিল্ড করতে পারবে মডিউলার। বগুড়ার পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। সে খবর জানাতে এই মুহূর্তে জেলা সদরের চারমাথা এলাকার পাইকারি বাজারে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাজেদ, আপনি জানেন যে আজকে সকালটা বগুড়া কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল, এবং এরই মধ্যে সকাল থেকে এখানে যে পাইকারি চালের হাট, সে চালের হাটটা কিন্তু জমজমাটি ছিল, কিন্তু আস্তে আস্তে এখানে কেনাবেচা প্রায় শেষের দিকে, এবং এখনো যে চালের হাটটি রয়েছে সেই চালের হাটে কিন্তু এখানে কেনাবেচা চলছে। এখন যে নতুন ধানের যে চালটি, সেই চালটি কিন্তু বাজারে এসেছে, এবং এই চালের যে দামটি, সেই দামটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ আজকে যে বাজারে, এই পাইকারি বাজারে যে চালের দাম, সেটি হলো যে কাটারি ভোগ এবং মিনিকেট, এই চালটি বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে, এবং রঞ্জিত জাতের যে চালটি সেটা 45 টাকা, এবং বিয়ার 28 এবং 49 সেটা 47 থেকে 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মোটা যে চালটি, সেটি 40-এর নিচে কোনো চালই এখানে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখানে যদি বলতে হয় যে মোটা যে চালটি, সেটা হলো 40-এর নিচে কোনো চাল নাই। আর চিকন, একেবারে চিকন যে চালটি, সেই চালটি হলো 54 থেকে 60 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং মাঝারি জাতে চালটি হলো 45-50-এর মধ্যে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি যে চালের যে প্রকারভেদে যে চালগুলো রয়েছে বাজারে, সে বাজারে কিন্তু 4 থেকে 5 টাকা কেজি দরে চালের দাম বেড়েছে। এখানে যে সাধারণ ক্রেতারা, তাদের একটা ইচ্ছা ছিল যে নতুন ধান আসবে, নতুন চাল আসবে, এবং তারা কম দামে চাল কিনতে পারবে, কিন্তু সে আশাটি কিন্তু তাদের এবারে কিন্তু হয়নি। অর্থাৎ চালের দাম যে পরিমাণ বেড়েছে, সে পরিমাণ তাদের ইনকামও বাড়েনি। ফলে তারা একটি অসহ্য, মানে একদম দিশেহারার মতন ভাবেই তারা দিনাতিপাত করছে। অর্থাৎ চালের দামটা বেশি হওয়ার কারণে তারা কিন্তু মানবেতরভাবে দিন কাট করছে। এবং এখানে যে পাইকারি যে এখানে যে ক্রেতারা রয়েছেন, তারা যেটি বলছেন যে এখানে ধানের দাম
নতুন ধান উঠলেও কিন্তু নতুন ধানের দামটা কিন্তু হাট বাজারে অনেক বেশি। এই কারণে তারা বেশি দামে চাল তাদের কিনতে হচ্ছে এবং তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে বগুড়া চালের বাজার থেকে সর্বশেষ। জুবায়ের। সহকর্মী মাজিদুর রহমান জানাচ্ছিলেন ঊর্ধ্বমুখী বগুড়ার চালের বাজারের খবর। ভোর থেকে হাট ডাকে সরগরম মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে তরাঘাটের দেশীয় মাছের আড়ত। মাছের সরবরাহ বেশি, দাম কম ও তরতাজা মাছ পাওয়ায় খুশি পাইকাররা, আর বেশি মাছ ধরতে পেরে খুশি জেলেরা। আড়তের নানা সমস্যার কথা জানিয়েছেন আড়ত সভাপতি। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঘন কুয়াশায় ঢাকা থাকলেও ভোর থেকেই ঢাকা আরিচা মহাসড়কে তরা কালীগঙ্গা নদীর পাড়ে জমজমাট ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত। দূর দূরান্ত থেকে পাইকার ও ক্রেতারা মাছ কিনতে ভিড় করেন এখানে। পাওয়া যায় কালীগঙ্গা, ইছামতি, পদ্মা, যমুনা সহ মুক্ত জলাশয়ের কাতল, শোল, বোয়াল সহ নানা ধরনের মাছ। ঢাকা থেকে পাইকার আসে, মাছ মোটামুটি ভালো দাম যায় আর কি। এই তরাঘাটে তাজা তাজা মাছ পাওয়া যায়, দেশি মাছ পাওয়া যায়। মাছ ভালোই পাইছি, মাছ ভালোই দাম পাইছি, খুশি আমরা। পদ্মার ইলিশ এবং পদ্মার যে চেলা এবং পিয়ালি মাছ, এগুলো এখানে আমদানি হয়। তবে আড়তে পানি নিষ্কাশনের নানা সমস্যার অভিযোগ আড়ত কমিটির সভাপতি। আমার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, টিন সেট নাই, কুয়াশা পড়তেছে, এই কারণে আমার কোনো অসুবিধা হইতেছে, মাছ বেচতে পারি না, বৃষ্টি হলে মাছ বেচতে পারি না। 200 বছরের ঐতিহ্যবাহী এ আড়তে প্রতিদিন অর্ধশতাধিক আড়তদার ও জেলে সহ রাজধানীর 5 শতাধিক পাইকারদের মাধ্যমে কোটি টাকার মাছ কেনাবেচা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নির্মাণ ও আবাসন শিল্পে 37 বছর অতিক্রম করল দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ উপলক্ষে রোববার রাজধানীর পান্থপথে নিজেদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ACL এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি, রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেইল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়ালপথ নির্মাণ চলছে পুরোদমে। পিলারের ওপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। এবং সরকারি চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে শ্রমিক ও আখ চাষিদের বিক্ষোভ। পাওনা টাকা পরিশোধের দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।